হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আমরা ক্লাস 7-এর ম্যাথের সেটগুলো সলিউশন করছিলাম রয় মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে। আজকে আমরা 11 নম্বর সেটটা করব। আগের ভিডিওতে 10 পর্যন্ত হয়ে গেছে, আজকে 11 নম্বর সেটটা সলিউশন করব। প্রথম অঙ্কটা কি আছে? 1-এর 1 এক্স ওয়াই জেড হোল টু দি পাওয়ার 0 এর মানটি কত হবে? তো আমরা জানি কি এক্স টু দি পাওয়ার 0 এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে এক্স এর জায়গায় এক্স ওয়াই জেড আছে, এক্স ওয়াই জেড হোল টু দি পাওয়ার 0 সমান কত জিজ্ঞাসা করছে? তাহলে উত্তর হবে কত? 1। তাহলে একেরটার উত্তর হবে অপশন এ, 1। চলো দুই দাগটা দেখি। 5:7 অনুপাতটি হবে লঘু অনুপাত, গুরু অনুপাত, সাম্যানুপাত না অপ্রকৃত ভগ্নাংশ? তাহলে 5:7 অনুপাতটি, এখানে পূর্বপদ ছোট আছে, উত্তরপদ বড়। আর আমরা জানি পূর্বপদ ছোট উত্তরপদ বড় হলে অনুপাতটা কি হয়? লঘু অনুপাত হয়। অনুপাতটা দেওয়া আছে কি 5:7। তাহলে এটা পূর্বপদ, এটা উত্তরপদ। তাহলে পূর্বপদ ছোট হলে এখানে 5 ছোট, 7 বড়। তাহলে 5 ছোট 7 বড়, তার মানে পূর্বপদটা ছোট উত্তরপদ বড়। তাহলে এটা কি হবে? লঘু অনুপাত হবে। চলো 1-3 দেখি। 60 মিনিটের 1/5 সমান কত সেকেন্ড সেটা চাইছে, সবগুলো অপশন সেকেন্ডে আছে। তাহলে এখানে আছে 60 মিনিট, 60 মিনিটকে আগে সেকেন্ড নিয়ে আসবো। 60 মিনিটের 1/5। চলো অঙ্কটা করে দেখি। তাহলে 60 মিনিটকে আগে সেকেন্ডে আনলে কি হবে? 60 মিনিট সমান 60 গুণিত 60 সেকেন্ড। এখানে 60 মিনিট আছে, 60 মিনিট সমান কি 1 ঘন্টা। 1 ঘন্টা না বলে 60 মিনিট বলেছে। তাহলে 60 মিনিট সমান 60 গুণিত 60 সেকেন্ড সমান কত হবে? 3600 সেকেন্ড। তাহলে এখন আমাদের অঙ্কটা কি দাঁড়ালো? 3600 সেকেন্ডের 1/5 সমান কত? তাহলে লিখে ফেলি 60 মিনিটের 1/5। 60 মিনিটের 1/5 সমান 3600 গুণিত 1/5। এত কি হবে? সেকেন্ড। এককটা হবে সেকেন্ড। তাহলে 60 মিনিটের 1/5 সমান 3600 গুণিত 1/5 সেকেন্ড। 5 দিয়ে এটা কাটাকাটি করবো, 5 7 35, 1 10, 5 2 10 0। তাহলে 720, তাহলে সমান 720 সেকেন্ড। তাহলে কি পেলাম? 60 মিনিটের 1/5 সমান 720 সেকেন্ড। উত্তর হচ্ছে অপশন সি। তাহলে 3-এরটা হয়ে গেল, পারলাম বোঝাতে। চলো 4টা দেখি। 4টা বলছে প্রদত্ত চিত্রের পরিসীমা। তাহলে একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা দেখতে পাচ্ছি, এর পরিসীমা জিজ্ঞাসা করছে। আমরা জানি কোনো চিত্রের পরিসীমা কি হবে? বাহুগুলোর মোট যোগফল, বাহুগুলোর মোট দৈর্ঘ্য। পরিসীমা হচ্ছে সীমারেখা বরাবর মোট দৈর্ঘ্য। তাহলে সীমারেখা বরাবর মোট দৈর্ঘ্য দেখতে হলে, বের করতে হলে এখানে যে বাহুগুলো পাচ্ছি সেই বাহুগুলোর যোগ করে যোগফল বের করতে হবে। তাহলে এখানে কি লিখবো? প্রদত্ত চিত্রটির পরিসীমা সমান প্রদত্ত চিত্রটির পরিসীমা সমান বাহুগুলো যোগ করব, 3 যোগ 4 যোগ 5 যোগ 8 সেমি সমান কি হবে? এগুলো যোগ করলে, তাহলে দেখো বাহুগুলো পরপর লিখেছি, 3 সেমি, 4 সেমি, 5 সেমি আর 8 সেমি। তাহলে যোগ করলে 4 3 7 5 12 8 20, 20 সেমি। তাহলে প্রদত্ত চিত্রটির পরিসীমা হচ্ছে 20 সেমি। তাহলে উত্তর হচ্ছে অপশন এ। 1-4 হয়ে গেল। 5-এরটা দেখে। 5-এরটা বলছে +5 মাইনাস +6 ও +1-এর সরলতম মান। তাহলে এটা সরলটা করতে হবে। তাহলে অঙ্কটা তুলে ফেলে দিয়ে সরলটা করি, করে দেখি সরলতম মান কত হয়। তাহলে অঙ্কটাতে দেওয়া আছে কি +5 মাইনাস +6 প্লাস +1। তাহলে এটা সরল করলে কি হবে? সব ব্র্যাকেটগুলো তুলে ফেলি। তাহলে এখানে 5 প্লাসে মাইনাসে -6 প্লাসে প্লাসে +1। তাহলে এবার যোগ দুটো যোগ করবো, এটা যোগে আছে আর এটা যোগে আছে। তাহলে যোগ দুটো যোগ করলে কত হবে? 5 আর 6, তাহলে 6 বিয়োগ 6 সমান 0। তাহলে এটা সরলতম মান কত হবে? 0। চলো অপশন কোনটা দেখি। উত্তর হচ্ছে অপশন সি। তাহলে 1/5 হয়ে গেল, উত্তর অপশন সি। 6-টা দেখি। 6টা হচ্ছে 75.5 ডিগ্রি কোণটি হলো সমকোণ, স্থূলকোণ না সূক্ষ্মকোণ না প্রবৃদ্ধ কোণ? 4 রকম কোণ দেওয়া আছে। 75.5 ডিগ্রি। তাহলে 75.5 ডিগ্রি কোণটা এর মধ্যে কি কোণ হবে? আমরা জানি কি এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলা হয়
সূক্ষ্মকোণ। এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে 75.5টা 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা কি কোণ হবে? সূক্ষ্মকোণ হবে। তাহলে এটার উত্তর হবে অপশন সি। পারলাম বুঝতে? চলো 7টা দেখি। 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত? অপশনগুলো দেওয়া আছে, তাহলে এটা বের করে দেখতে হবে কত হচ্ছে। 55 গ্রাম 5 কিলোগ্রামের, তাহলে 5 কিলোগ্রামকে আগে গ্রামে আনি। 5 কিলোগ্রাম সমান 5000 গ্রাম। তাহলে এরপরে লিখি, কি লিখবো? 55 গ্রাম 5 কিলোগ্রামের, 55 গ্রাম 5 কিলোগ্রামের 55/5000 অংশ। তাহলে দেখো 5 কিলোগ্রাম ছিল, কিলোগ্রামকে গ্রামে আনতে হলে 1000 দিয়ে গুণ করতে হয়, কারণ 1 কিগ্রা সমান 1000 গ্রাম। তাহলে 5 কিগ্রা সমান কত হবে? 5000 গ্রাম। এবারে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত জিজ্ঞাসা করছে, তাহলে আগে অংশতে নিয়ে আসলাম। 55 গ্রাম 5 কিলোগ্রামের 55/5000 অংশ। এর থেকে এটাকে শতকরায় আনলে কি হবে? 55/5000 ইন্টু 100। তাহলে এখানে দেবো কি? পার্সেন্টেজ দেবো। পার্সেন্টেজে বা শতকরায় আনতে হলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে ছিল 55/5000 গুণিত 100। এবার এটা কাটাকাটি করবো। তাহলে এখানে দুটো শূন্য কেটে গেল। 5 দিয়ে কাটলে 5 11 55, 5 দিয়ে কাটলে 5 10 50, তাহলে সমান 10/11। আচ্ছা, অপশনগুলো কি কি আছে দেখো। অপশনগুলো পূর্ণ সংখ্যায় দেওয়া আছে, তাহলে এটাকে পূর্ণ সংখ্যায় আনলে কি হবে? পূর্ণ সংখ্যায় আনলে, সরি এখানে আমি ভুল লিখেছি। তাহলে এখানে এটা কি হবে? উপরে 11 আছে, তাহলে 11/10 এত পার্সেন্ট সমান, এটাকে যদি পূর্ণ সংখ্যায় আনি তাহলে 1/1/10 হবে। 1/1/10%। পারলাম বোঝাতে? তাহলে কি পেলাম? 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা 1/1/10%। তাহলে উত্তর হবে অপশন বি। 7টা হলো, চলো 8টা দেখি। 1/8, যখন একটি চতুর্ভুজের সবকটি বাহু সমান হয় এবং প্রতিটি কোণের মান 90 ডিগ্রি হয় তখন তাকে বলে ড্যাশ। রম্বস, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সমান্তরিক, অপশন দেওয়া আছে। তাহলে চতুর্ভুজের 4টা বাহু যদি সমান, 4টা বাহু সমান হলে সেটা কি হবে? রম্বস বা বর্গক্ষেত্র। আবার বলা আছে প্রতিটি কোণের মান 90 ডিগ্রি। তাহলে রম্বসের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, তার মানে প্রত্যেকটা কোণে 90 ডিগ্রি হবে, সেক্ষেত্রে সেটা নাম হবে কি? বর্গক্ষেত্র। তাহলে এখানে এই চতুর্ভুজটার নাম হবে বর্গক্ষেত্র। বোঝা গেল? চলো পরে 1-এর দাগে হয়ে গেল, 2-এর দাগের গুলো দেখি। তাহলে 2-এর দাগে প্রথমে বলছে সরলতম মান নির্ণয় করতে। তাহলে এখানেও একটা সরল আছে, সরলটা করতে হবে। তাহলে 2-এর দাগের 1 সরলটা তুলি। -18/5 x² গুণিত -25/6 xz²y xz²y। তাহলে -18/5 x² ইন্টু -25/6 xz²y। এটার সরলতম মান নির্ণয় করতে হবে। তার মানে এখানে একটা গুণ আছে, গুণটা করতে হবে। তাহলে গুণ করার জন্য আগে সংখ্যাগুলোকে লিখে নিই, কত কত আছে। -18/5 তাহলে -18/5 গুণিত, এখানে সংখ্যাটা কি আছে? -25/6। তাহলে সংখ্যা দুটোকে লিখে নিলাম, এখানে সংখ্যা যেটা আছে, এখানে সংখ্যা যেটা আছে লিখলাম। এবার কি আছে? এখানে আছে x²z, এখানে আছে xz²y। তাহলে গুণের সময় আমরা জানি কি পাওয়ারগুলো যোগ হয়। তাহলে x এর পাওয়ার কি হবে? x এর পাওয়ার এখানে আছে 2, এখানে আছে 1, তাহলে 2 + 1 গুণিত z এর পাওয়ার এখানে 1, ওখানে আছে 2, তাহলে z এর পাওয়ারটাও যোগ হবে 1 + 2 ইন্টু y। y এখানে নেই, আর এখানে y এর পাওয়ার 1 আছে, মানে শুধু y আছে, তাহলে এখানে শুধু y লিখবো। এবার গুণটা করি, এখানে এটা কাটাকাটি করবো, সংখ্যা দুটোর মধ্যে কিছু কাটাকাটি যাচ্ছে নাকি দেখবো। সংখ্যা দুটোর মধ্যে 6 দিয়ে 18কে কাটা যাবে, 6 3 18, 5 দিয়ে 25কে কাটা যাবে, 5 5 25। তাহলে নিচে আর কিছু নেই, তাহলে উপরে উপরে আর কাটাকাটি করবার কিছু নেই। চিহ্নটা এটাও মাইনাস ছিল, এটাও মাইনাস ছিল, তাহলে মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস। 3 5 15, প্লাস চিহ্নটা আমরা দিতেও পারি, নাও দিতে পারি। তাহলে 15, আর এখানে এক্স এর পাওয়ার হবে কত? 2 আর 1 3, জেড এর পাওয়ার হবে 2 আর 1 3, আর ওয়াই শুধু ছিল, ওয়াইটাই থাকবে। তাহলে এটা সরলতম মান কি পেলাম? সরলতম মান পেলাম
15x³ z³ y। পারলাম বোঝাতে? তাহলে সিম্পল একটা গুণ আছে, গুণটা করলেই হবে। প্রথমে সংখ্যা দুটো লিখলাম, সংখ্যা দুটো লিখে সহগগুলো যা ছিল লিখেছি, এক্স ওয়াই জেড যা ছিল পাওয়ারগুলো যোগ করলাম, তারপরে সংখ্যাগুলো কাটাকাটি করে লিখে দিলাম। দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, অনেকগুলো সেটাই করেছি, এটাতেও আছে। তাহলে করে নিয়ে দেখো একবার। দুটি সংখ্যার অনুপাত 5:7, তাহলে লাইনটা লিখি। দুটি সংখ্যার অনুপাত 5:7, ধরি প্রথম সংখ্যাটি, ধরি প্রথম সংখ্যাটি 5x ও দ্বিতীয় সংখ্যাটি 7x। যেহেতু অনুপাতটা 5:7 ছিল, তাহলে সংখ্যা দুটোকে আমরা 5x ও 7x ধরে নিলাম। এবার তাহলে এই দুটো যদি সংখ্যা হয়, তাহলে এদের গসাগু কি হবে? তাহলে অতএব এদের গসাগু সমান, গসাগু কেন বের করছি না, এখানে যে গসাগুটা বলে দেওয়া আছে 13, তাই আমরা সংখ্যা দুটো ধরে নিয়েছি 5x 7x। এবার এদের গসাগু বের করব। তাহলে এখানে কমন ফ্যাক্টর কি আছে? কমন উৎপাদক 5 আর 7 মৌলিক সংখ্যা, তাহলে এখানে কোনো কমন উৎপাদক নেই, এক্সটা কমন আছে, দুটোতে এক্স আছে, তাহলে এদের গসাগু কত হবে? এক্স। আর আমাদের অঙ্কে প্রশ্নটাতে গসাগু কত বলে দেওয়া আছে? গসাগু বলে দেওয়া আছে 13, তাহলে এই এক্স সমান কি হবে? 13। তাহলে এবার আমরা সংখ্যা দুটো লিখে ফেলতে পারি। তাহলে অতএব প্রথম সংখ্যাটি সমান 5 × 13 = 65, কারণ এক্স এর মান 13 পেয়েছি আর প্রথম সংখ্যাটা কি ছিল? 5x, তাহলে 5কে 13 দিয়ে গুণ করে পাচ্ছি 65। এবং দ্বিতীয় সংখ্যাটি সমান 7 × 13 = 91। তাহলে সংখ্যা দুটো কি কি পেলাম? 65 ও 91। এখানে সংখ্যা দুটো নির্ণয় করতে বলেছিল, তাহলে সংখ্যা দুটো নির্ণয় করা হলো। পারলাম বোঝাতে? চলো পরেরটা দেখি। পরেরটা 2/3, 4/5 এবং 2/3 × 4/5 এর মধ্যে ছোট কোনটি? তাহলে এখানে তিনটে সংখ্যা দেওয়া আছে, এদের মধ্যে ছোট বড় বের করতে হবে। তাহলে ছোট বড় নিয়মে বের করে ফেলবো। ভগ্নাংশ তিনটে আগে লিখে ফেলি। কি কি আছে? 2/3, 4/5, আরেকটা আছে 2/3 × 4/5। তাহলে এখানে লিখে 2/3, 4/5, যেভাবে ছোট বড় নির্ণয় করতে হয় সেভাবে এগুলোকে লিখি। 2/3 × 4/5, এখানে একটা গুণ আছে, তাহলে 2/3 × 4/5। এখানে যদি গুণটা করি, তাহলে গুণটা করলে কি পাবো? গুণটা করলে পাবো 4 × 2 = 8, 3 × 5 = 15। তাহলে এখানে এই দুটো ছিল শুধু 2/3 4/5, আর এখানে 2/3 × 4/5 ছিল, এই দুটো গুণ ছিল। তাহলে গুণটা করলাম, গুণ করলে কাটাকাটি কিছু হচ্ছে না, 4 × 2 = 8, 3 × 5 = 15। তাহলে এবার নিচে কি কি পাচ্ছি? 3, 5 আর 15। যে তিনটে ভগ্নাংশ আছে, ভগ্নাংশ তিনটার হর হচ্ছে একটাতে 3, একটাতে 5 আর 15। তাহলে ছোট বড় করতে হলে এগুলো লসাগু করতে হবে। 3, 5, 15 লসাগু হবে 15। তাহলে এটা ছোট বড় বের করার জন্য সবগুলোর হর সমান করব, তার মানে সবগুলোর হর করতে হবে 15। তাহলে প্রথম ভগ্নাংশটা আছে 2/3, এর হর 15 করতে হলে একে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 দিয়ে উপর নিচ দু জায়গাতেই গুণ করবো। 5 × 2 = 10, 3 × 5 = 15। পরের ভগ্নাংশটা আছে 4/5, তাহলে এটাকে 15 করতে হলে কত দিয়ে গুণ করতে হবে? 4/5। এটার হর যদি 15 করতে হয়, তাহলে একে 3 দিয়ে গুণ করতে হবে, কারণ নিচে 5 আছে, হর এখানে 5 আছে, তাহলে 5 × 3 = 15 হয়। তাহলে সমান 4 × 3 = 12, 5 × 3 = 15। আর এখানে 8/15 আছে, তাহলে এর হরটা 15ই আছে, তার মানে একে 1 দিয়ে গুণ করতে হবে। বা যেহেতু 1 দিয়ে গুণ করতে হচ্ছে, দরকার নেই, এখানে কিছু করার দরকার নেই, এখানে আর গুণটা করবোই না, এটার তো হরটা 15 আছেই। তাহলে তিনটে ভগ্নাংশের মধ্যে আমরা তুলনা করে ফেলতে পারবো। তাহলে এটা 10/15, এটা 12/15, 8/15। আমাদের কি করতে হবে? কি জিজ্ঞাসা করেছে? এদের মধ্যে ছোট কোনটি? তাহলে এদের মধ্যে ছোট কোনটা হবে? যার লব সব থেকে ছোট সেটা সব ছোট হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর উপরে আছে 10, এখানে আছে 12, এখানে আছে 8, তাহলে সব থেকে ছোট লব হচ্ছে 8, কারণ এখানে হরগুলো সব সমান। তাহলে লবে যার সব থেকে ছোট আছে সেটাই সব থেকে ছোট হবে। তাহলে ছোট ভগ্নাংশটা হচ্ছে 8/15। এবার আমরা উত্তরে কোনটা বলবো? 8/15 পাচ্ছি কোনটা থেকে? 2/3 × 4/5। তাহলে কি লিখবো? এদের মধ্যে ছোট ভগ্নাংশটি হলো 2/3 × 4/5। তাহলে নিচে কি লিখে দেবো? সুতরাং এদের মধ্যে ছোট ভগ্নাংশটি হলো 2/3 × 4/5। পারলাম বোঝাতে? চলো পরের অঙ্কটা দেখি। বলছে -8x² + 8x + 1 এর সঙ্গে কত যোগ করলে -14x² + 10x - 2 হবে? তাহলে দেখো, প্রশ্ন যদি করে 10 এর সঙ্গে কত যোগ করলে 20 হবে,
10-এর সঙ্গে কিছু একটা যোগ করা হচ্ছে, যোগফল হচ্ছে কত 20। তাহলে এখানে কতটা আমরা কি করে পাবো, এই 20 থেকে 10কে বিয়োগ করতে হবে, 20 বিয়োগ 10 করলে পাবো কত যোগ করতে হবে, 20 থেকে 10 বিয়োগ করলে হবে 10, তাহলে এখানে যদি 10 যোগ করি 10 আর 10-এ যোগ করলে হবে 20। তাহলে আমাদের প্রশ্নটা এখানে কি ছিল, 10-এর সঙ্গে কত যোগ করলে 20 হবে, এখানে প্রশ্নটা কি আছে -8x² + 8x + 1 এর সঙ্গে কত যোগ করলে -14x² + 10x - 2 হবে। তার মানে এটা হচ্ছে এখানে যোগফল আর এটা হচ্ছে একটা সংখ্যা। তাহলে কত যোগ করতে হবে, মানে অপর সংখ্যাটা বের করতে হবে। তাহলে অপর সংখ্যা সমান হবে কি, যোগফল বিয়োগ একটি সংখ্যা। তাহলে এখানে কি লিখবো, অতএব যোগ করতে হবে সমান, যোগ করতে হবে সমান -14x² + 10x - 2, এটা আগে লিখবো, তারপরে মাইনাস দিয়ে লিখবো কি, পরে একটি সংখ্যাটা লিখবো। তাহলে অপর সংখ্যা হচ্ছে যোগফল বিয়োগ একটি সংখ্যা। তাহলে এখানে যোগফলটা লিখলাম, এর থেকে বিয়োগ করবো কাকে, একটি সংখ্যা যেটা দেওয়া আছে। তাহলে একটি সংখ্যা দেওয়া আছে -8x² + 8x + 1। তাহলে যোগ করতে হবে কত, সেটা বের করবো কি করে, যোগফল থেকে অপর একটা সংখ্যাকে বিয়োগ করব। এবার ব্র্যাকেটগুলো তুলি, তাহলে -14x² + 10x - 2, মাইনাসে মাইনাসে +8x² প্লাসে মাইনাসে -8x আর প্লাসে মাইনাসে -1। ভালো করে খেয়াল করো, এখানে মাইনাস চিহ্নটা আছে, এই মাইনাস চিহ্নটার জন্য এরপরে যা আছে পুরো সবগুলোরই চিহ্ন চেঞ্জ হবে, যেহেতু পুরোটাই ব্র্যাকেটের ভিতরে আছে, তাহলে সবগুলোই মাইনাস চিহ্নের সঙ্গে গুণ হবে, সেজন্য সবগুলো পদেরই চিহ্নটা চেঞ্জ হবে। এখানে এটা হলো মাইনাসে মাইনাসে প্লাস, এটা হবে প্লাসে মাইনাসে মাইনাস, এটা হবে প্লাসে মাইনাসে মাইনাস। এবার এগুলো যোগ বিয়োগ করবো সদৃশ পদগুলো থেকে। তাহলে সদৃশ পদগুলো যদি অসুবিধা হয় আমরা পাশাপাশি লিখে নিতে পারি, -14x² + 8x² + 10x - 8x - 2 - 1। তাহলে সদৃশ পদগুলো আমরা পাশাপাশি লিখে নিলাম, x² x আর সংখ্যার সংখ্যা, ধ্রুবক পদ ধ্রুবক পদ। এবার এগুলোর মধ্যে যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ কীভাবে করব, দুটোতে একই চিহ্ন থাকলে যোগ করব, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করব। তাহলে প্রথমটা দেখি, x² দুটোতে আলাদা চিহ্ন আছে, একটা মাইনাস আছে একটা প্লাস আছে, তাহলে বিয়োগ করব। -14x² থেকে 8x² গেলে -6x², তারপরে আছে 10x - 8x, এখানে এটাও আলাদা চিহ্ন আছে, একটা প্লাস একটা মাইনাস, তাহলে বিয়োগ করব। 10 থেকে 8 গেলে 2, চিহ্ন কী হবে, বড় সংখ্যার সঙ্গে যা চিহ্ন আছে, বড় সংখ্যার সঙ্গে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস চিহ্ন হবে +2x, আর ধ্রুবক পদ হচ্ছে -2 - 1, তাহলে যোগ করতে হবে, দুটো যেহেতু একই চিহ্ন আছে তাহলে যোগ করব, যোগ করলে 2 আর 1 3, তাহলে -3। তাহলে কি পেলাম, -8x² + 8x + 1 এর সঙ্গে -6x² + 2x - 3 যোগ করলে -14x² + 10x - 2 হবে। তাহলে উত্তর লেখার সময় কোশ্চেন যেমন আছে একদম সেরকমই লিখবে, কত জায়গাতে এই উত্তরটা বসাবে, কত যোগ করলে সেখানে এই উত্তরটা বসাবে, বাকি পুরো লাইনটাই লিখে দেবে উত্তরটাতে, তাহলেই ভালো হবে। পারলাম বোঝাতে? চলো পরেরটা দেখি, 5এরটা। 5, 10 এবং x ক্রমিক সমানুপাতে থাকলে x এর মান। তাহলে এখানে তিনটে সংখ্যা দেওয়া আছে 5, 10, x, এবং বলা আছে কি ক্রমিক সমানুপাতে আছে, তাহলে x এর মান। তাহলে ক্রমিক সমানুপাতের সংখ্যাগুলো কি কি দেওয়া আছে, 5, 10 আর x। 5, 10 এবং x ক্রমিক সমানুপাতে আছে। পাঁচ, 10 এবং x ক্রমিক সমানুপাতে আছে। তাহলে অতএব সমানুপাতটি সমান কত হবে, এটা ক্রমিক সমানুপাত, তার মানে দ্বিতীয় পদটা দুই জায়গাতে হবে, দ্বিতীয় পদটায় দুই জায়গাতে হবে, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদে। তাহলে সমানুপাতটা হবে 5:10 সমানুপাত 10:x। পারলাম বোঝাতে? তাহলে প্রথম পদ আছে 5, প্রথম পদের জায়গায় 5 হবে, 10টা মধ্যপদ আছে, মধ্যপদটায় দ্বিতীয় এবং তৃতীয় দুই জায়গাতে হবে, তাহলে 5:10 সমানুপাত 10:x। এবার এটা সমাধান করে x এর মান বের করব। তাহলে বা 5/10 5/10 সমান 10/x, বা এবার কোনাকুনি গুণ করব। তাহলে কোনাকুনি গুণ করলে 5x সমান 10 গুণিত 10, বা x সমান 10 গুণিত 10/5। এবার 5 দিয়ে কাটলে, 5 দিয়ে 10কে কাটলাম, 5 দুগুণে 10, তাহলে 10 দুগুণে কত হবে 20, তাহলে সুতরাং x সমান 20। তাহলে এখানে
এগুলো ক্রমিক সমানুপাতে থাকলে এক্স এর মান কত জানতে চেয়েছিল, তাহলে এক্স এর মান পেয়ে গেলাম। এক্স এর মান কত হলো 20। তাহলে 5, 10 এবং এক্স ক্রমিক সমানুপাতে থাকলে এক্স এর মান হবে 20। তাহলে 2 এর 5 হয়ে গেল। এবার 6 এরটা করবো। চলো 6 এরটা দেখি কি আছে। খাতার দাম 10 টাকা থেকে 12 টাকা হলে দাম শতকরা বেড়েছে। তাহলে এখানে প্রথমে বের করে নিই খাতার দাম বেড়েছে কত টাকা। খাতার দামটা 10 টাকা থেকে কত হয়েছে 12 টাকা। তাহলে অতএব অতএব খাতার দাম বেড়েছে 12 বিয়োগ 10 টাকা সমান 2 টাকা। তাহলে খাতার দাম বাড়ছে কত 2 টাকা। কত টাকায় বাড়ছে 2 টাকাটা কত টাকায় বাড়ে 10 টাকায়। তাহলে 10 টাকায় খাতার দাম বাড়ে 10 টাকায় খাতার দাম বাড়ে 2 টাকা। অতএব 1 টাকায় খাতার দাম বাড়ে 2/10। তাহলে 10 টাকায় খাতার দাম বাড়ে 2 টাকা, 1 টাকায় খাতার দাম বাড়ে 2/10, কম হবে তাহলে ভাগ করতে হবে 2/10 টাকা। আর 100 টাকায় খাতার দাম বাড়ে 2 গুণিত 100/10। নিচে 10 ছিল তাহলে 10 হবে 2 × 100/10, এত টাকা। এবার কাটাকাটি করলে কি হবে 10 দিয়ে 100কে কাটবো 10 হবে, তাহলে 10 দুগুণে 20। তাহলে কি হচ্ছে 20 টাকা। তাহলে 100 টাকায় খাতার দাম কত বাড়ছে 20 টাকা। তাহলে অতএব দাম শতকরা বেড়ে কত বেড়েছে 20 টাকা বেড়েছে। তাহলে উত্তর কি লিখতে পারি, অতএব খাতার দাম শতকরা 20 টাকা বেড়েছে, এটা লিখতে পারি। অথবা লিখতে পারি অতএব খাতার দাম বেড়েছে 20%। অতএব খাতার দাম বেড়েছে 20%। দেখো এখানে এই ভুলটা কেউ করবে না, দাম শতকরা কত বেড়েছে। যদি এরকম লেখো তাহলে সেটা লিখবে খাতার দাম শতকরা 20 টাকা বেড়েছে। শতকরা লিখলে তখন লিখবে শতকরা 20 টাকা বেড়েছে। আর যদি পার্সেন্ট দিয়ে লেখো তাহলে খাতার দাম বেড়েছে 20%। দুটোই লিখবে না, যে শতকরাও লিখবে আবার পার্সেন্ট দেবে, সেটা কিন্তু করবে না। পারলাম বোঝাতে? তাহলে 2 এর দাগের গুলো হয়ে গেল। চলো 3 এর দাগ দেখি। 3 এর দাগ বলছে সূচকের নিয়মে সরল করো। তাহলে একটা সূচকের অঙ্ক দেওয়া আছে, সূচকের নিয়মে সরল করতে বলছে। তাহলে অঙ্কটা তুলি আগে। 3 এর 1, 3 গুণিত 7 এর স্কোয়ার গুণিত 11⁻0 বাই 21 গুণিত 7। এটা আগের সেটা সলিউশন করেছি, দেখো আর একবার করে ফেলছি। তাহলে এখানে 3 গুণিত 7 এর স্কোয়ার গুণিত 11⁻0 আছে, এটাতে আমরা করে নিতে পারি 1, নিচে 21 গুণিত 7। তাহলে 21কে মৌলিক সংখ্যায় বিশ্লেষণ করলে 7 গুণিত 3 গুণিত 7 হবে। তাহলে সমান কি লিখতে পারি, সমান 3 গুণিত 7 এর স্কোয়ার গুণিত 1 বাই, নিচে দেখো এখানে 21কে ভাঙাতে কি পেলাম 7 গুণিত 3, আর একটা 7 আগে থেকে ছিল, তাহলে এখানে দুটো 7 হলো। তাহলে এখানে কি লিখবো 7 এর স্কোয়ার গুণিত 3, 7 এর স্কোয়ার গুণিত 3। তাহলে সমান কি লিখবো, তাহলে এখানে উপরে নিচে আছে, এটা গুণে আছে, এটা ভাগে আছে। তাহলে ভাগের জন্য পাওয়ারগুলো কি হবে বিয়োগ হবে। তাহলে 3 আছে প্রথমে, 3 এর পাওয়ার কত 1 বিয়োগ 1 গুণিত 7 আছে, 7 এর পাওয়ার কত 2 বিয়োগ 2। উপরেও 2 ছিল নিচেও 2 ছিল পাওয়ার, তাহলে 2 বিয়োগ 2। এখানে 3 এর পাওয়ার কিছুই ছিল না, মানে 1 বিয়োগ 1 আছে, তাহলে 3 এর পাওয়ার হলো 1 বিয়োগ 1। আর গুণিত 1 ছিল, তাহলে গুণিত 1টা লিখবো। তাহলে সমান 3⁻0 ইন্টু 7⁻0 ইন্টু 1। তাহলে সমান 1 ইন্টু 1 ইন্টু 1 সমান কত হবে 1। তাহলে সূচকের নিয়মে এটা সরল করে কত পেলাম 1। তাহলে উত্তর নির্ণয় সরল ফল সমান 1। পারলাম বোঝাতে? চলো পরেরটা দেখি। 9, 5, 4, 5 থেকে কোন কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এই সংখ্যাটা থেকে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটা ভাগ পদ্ধতিতে বর্গমূল করব, যেটা ভাগশেষ থাকবে তত বিয়োগ করতে হবে। তাহলে চলো এটা ভাগ পদ্ধতিতে বর্গমূল করি। তাহলে 3 এর 2 এর অঙ্কটা 9, 5, 4, 5, 9, 5, 4, 5, এটার বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল করলে দুটো দুটো করে সংখ্যায় দাগ দেবো, ডান দিক থেকে দুটো দুটো সংখ্যাতে দাগ দিলাম। এবার 95-এর মধ্যে কত যাবে 9 দিয়ে যাবে, 9, 9, 81 বিয়োগ করবো, 1 আছে 5, 4 হলে, 8 আছে 9, 1 হলে, আর এখানে এটা নামাবো 45টা।
এবার এদিকে দাগ দিয়ে এখানে 9কে 2 দিয়ে গুণ করে লিখবো, তাই তো? 9 দ্বিগুণে কত হবে? 18। এবার এখানে কিছু একটা সংখ্যা বার দিতে হবে, তাহলে বার দিলে এখানে যা বসাবো সেটা দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে এখানে 118 আছে, এখানে যদি আমরা 5 বসাই তাহলে কত হবে? দেখো 5 বসালে 5 5 25 5 হাতে 2, 5 8 40 2 42 2 হাতে 4, 5 1 5 4 9, 925 হচ্ছে। তার থেকে এখানে 1445 আছে, তাহলে এখানে এটা অনেক বড় আছে। তাহলে আমরা যদি এখানে 9 বসাই, তাহলে 9 বসালে 18 পরে 9 বসালে সংখ্যাটা হবে 189, তাকে গুণ করবো 9 দিয়ে। তাহলে 9 9 যদি গুণ করি 9 9 81 1 হাতে 8, 8 নং 72 8 80 0 হাতে 8, 9 কে 9 8 17, তাহলে এটা আবার অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে মাঝামাঝি দেখি 7 দিয়ে দেখি, 187, একে গুণ করবো 7 দিয়ে, 7 দিয়ে গুণ করলে 7 7 49 9 হাতে 4, 7 8 56 4 60 0 হাতে 6, 7 1 7 8 6 13, 1309, আর এখানে 1445। তাহলে এটা দিয়ে যাবে। 8 দিয়ে আমরা করে দেখে নিতে পারি। 8 দিয়ে যদি করি তাহলে 8 8 64 4 হাতে 6, 8 8 64 6 70 0 হাতে 7, 8 1 8 7 15, তাহলে 8 দিয়ে করলে বেশি হয়ে যাচ্ছে। 7 দিয়ে যদি দিই তাহলে 187, তাকে 7 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি কত? 1309। তাহলে এখানে 7 বসাবো, এখানেও 7 বসাবো, বসালে কতবার যাবে? 1309, 1 3 0 9। এবার বিয়োগ করবো, 9 আছে 15 6 হলে, 1 টিকে আসছে 1 আছে 4 3 হলে, 3 আছে 4 1 হলে 136, ভাগশেষ কত রইল? 136। তাহলে আমাদের প্রশ্ন ছিল 9 5 4 থেকে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে কোন কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দেওয়া আছে, ওটা একটাই কোণ হবে। 9 5 4 5 থেকে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা বিয়োগ করলে, দুটো কোণ হবে না, একটাই সংখ্যা হবে। তাহলে এটা থেকে কত বিয়োগ করতে হবে? 136। তাহলে উত্তর কি লিখবো? উত্তর 9 5 4 5 থেকে 136 ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পারলাম বোঝাতে? তাহলে কিছুই না, সংখ্যাটার ভাগ পদ্ধতিতে বর্গমূল করবে, যেটা ভাগশেষ থাকবে সেটা অঙ্কটাই উত্তর, সেটাই বিয়োগ করতে হবে। কারণ ওটা যদি বিয়োগ করে দিই তাহলে আর ভাগশেষ থাকবে না, তাহলে বর্গমূল মিলে যাবে, তার মানে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। পরেরটা দেখো, যোগফল নির্ণয় করতে বলছে। তাহলে যোগফল আমরা এটা দুভাবে করতে পারি। আগে একটা সরল যেটা করলাম সেভাবেও করতে পারি পাশাপাশি লিখে, আবার উপর নিচে সাজিয়েও করতে পারি। চলো আমরা এটা উপর নিচে সাজিয়ে যোগটা করি। তাহলে যোগফলে প্রথম দেওয়া আছে কি? 6 স্কোয়ার প্লাস 7a প্লাস 3। পরেরটা দেওয়া আছে 9 স্কোয়ার, তাহলে স্কোয়ারের নিচে স্কোয়ার লিখবো, মাইনাস 2a মাইনাস 7। তাহলে স্কোয়ারের নিচে স্কোয়ার, এর নিচে এ, ধ্রুবক পদের নিচে ধ্রুবক পদ। সাজাবার সময় এই জিনিসটা খেয়াল করবো। এরপরে কি আছে? 4 স্কোয়ার মাইনাস 2a, তাহলে স্কোয়ারের নিচে স্কোয়ার, মাইনাস 2a আছে এখানেও, তাহলে মাইনাস 2a, তারপরে আছে প্লাস 9, তাহলে প্লাস 9 লিখলাম। এবার দাগ দেবো, দিয়ে এগুলো যোগ করব। তাহলে পাটিগণিতের সময় যোগ সবসময় ডান দিক দিয়ে করে আসতে হয়, কিন্তু বীজগণিতে আমরা বাঁ দিক দিয়েও করতে পারি। তাহলে বাঁ দিক দিয়েই করবো। 9 4 13 আছে 19 স্কোয়ার। এখানে এটা কি হবে? দেখো এখানে সবগুলোতে চিহ্ন প্লাস ছিল, তাই সবগুলো যোগ করে দিলাম। কিন্তু এখানে চিহ্ন একটাতে প্লাস আছে, দুটোতে মাইনাস আছে, মানে এই দুটোতে একই চিহ্ন আছে, এটাতে আলাদা চিহ্ন আছে। তাহলে যে দুটো একই চিহ্ন আছে সেটাকে আগে যোগ করব। তাহলে মাইনাস টু এ যোগ করলে কত হবে? মাইনাস 4a। তাহলে আছে প্লাস 7 উপরে আছে, আর এই দুটো যোগ করে পাচ্ছি মাইনাস 4a। তাহলে 7 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 3। তাহলে আগে এই একই চিহ্নের দুটোকে যোগ করব, তারপরে দুটোকে বিয়োগ করব। তাহলে এখানে পাচ্ছি 4a, 7 থেকে 4a চলে গেলে কি হবে? 3a থাকবে। তাহলে 3a চিহ্নটা কি হবে? দেখো এখানে যোগ করে পাচ্ছিলাম কত? 4a, আর এটা আছে 7a, তাহলে বড় হচ্ছে 7, এটা 7 এর সঙ্গে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে প্লাস চিহ্ন হবে। এবার এখানে আবার দেখো দুটোতে প্লাস আছে, একটা মাইনাস আছে, তাহলে আগে প্লাস দুটোকে যোগ করব, তারপরে মাইনাসটা বিয়োগ করব। তাহলে 9 আর 3 প্লাস আছে, 9 আর 3 কত হয়? 12। 12 থেকে বিয়োগ আছে 7, তাহলে 7 বিয়োগ করবো, 12 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 5। তাহলে এখানে চিহ্ন কি হবে? চিহ্ন এই 9 আর 3 যোগ করে হয়েছিল 12, 12-র সঙ্গে কি চিহ্ন আসছিল? প্লাস চিহ্ন। তাহলে 12টা বড় সংখ্যা যেহেতু, তাহলে এখানে প্লাস চিহ্ন হবে। তাহলে উত্তর যোগফল কি পেলাম? তাহলে লিখবো উত্তর যোগফল 9 স্কোয়ার প্লাস 3a প্লাস 5। বললাম বোঝাতে? চলো পরেরটা দেখি। 12,100 টাকা মধু, মানস, কুন্তল এবং ইন্দ্রর মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? তাহলে এখানে কটা নাম দেওয়া আছে? মধু, মানস, কুন্তল এবং ইন্দ্র, 4টা নাম দেওয়া আছে। তার মানে 4 জনের মধ্যে ভাগ করা হবে, কে কত টাকা পাবে জিজ্ঞেস করছে, মানে 4 জনেরটাই বের করতে হবে। তাহলে আমাদের অনুপাতটা কি দেওয়া আছে? মধু ইস্টু মানস
ইস টু কুন্তল ইস টু ইন্দ্র। তাহলে মধু ইস টু মানস ইস টু কুন্তল ইস টু ইন্দ্র, যে চারটা নাম দেওয়া আছে নামগুলো লিখলাম। এবার অনুপাতটা লিখবো। অনুপাতটা কি দেওয়া আছে? 2:3:4:2। তাহলে অনুপাতটা দেওয়া আছে এটা। দেখো এখানে দুটো অনুপাতের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে সংখ্যাটা কত আছে? 2:2। তাহলে এরা দুজন একই পাবে। কে কে? প্রথম সংখ্যাটা আছে 2 আর শেষের সংখ্যাটা আছে 2। তার মানে মধু আর মানস একই পাবে। তাহলে এদেরটা একসঙ্গে বের করে ফেলতে পারি, বাকি দুজনেরটা আলাদা আলাদা করে বের করব। তাহলে এখানে আগে লিখি মধুর আনুপাতিক ভাগহার সমান ইন্দ্রের আনুপাতিক ভাগহার। মধুর আনুপাতিক ভাগহার সমান ইন্দ্রের আনুপাতিক ভাগহার। মধু এবং ইন্দ্র দুজনের আনুপাতিক ভাগহারটাই সমান হবে এবং এরা টাকাটাও সমান পাবে। কত হবে? তাহলে 2, দুটোই উপরে 2 আছে, 2 হবে। আর বাকি সবগুলো যোগ করলে কত হচ্ছে? 2 3 5 4 9 2 11। তাহলে এদের দুজনের আনুপাতিক ভাগহার হচ্ছে 2/11। এরপরে মানসের আনুপাতিক ভাগহার। মানসের আনুপাতিক ভাগহার কত হবে? 3/11। আর কুন্তল কুন্তলের আনুপাতিক ভাগহার কত হবে? 4/11। তাহলে এখানে 4 ছিল আর সবগুলো যোগ করলে 11 হবে। তাহলে সবার আনুপাতিক ভাগহার পেয়ে গেলাম। এরপরে মোট কত টাকা ভাগ করা হবে? 12,100 টাকা। তাহলে কি লিখবো? 12,100 টাকার মধ্যে 12,100 টাকার মধ্যে দেখো এখানে মধু এবং ইন্দ্র একই পাবে। তাহলে মধু পাবে সমান ইন্দ্র পাবে সমান কত টাকা? 12,100 ইন্টু 2/11। এখানে মোট টাকা কত আছে? 12,100। তাহলে একে গুণ করবো 2/11 দিয়ে, কারণ এদের আনুপাতিক ভাগার কত? 2/11। দুজনেই সমান টাকা পাবে। তাহলে 11 দিয়ে এটাকে কাটলে কত হবে? 11 11 121, দুটো শূন্য। তাহলে 11 দিয়ে 22 আর দুটো শূন্য বসে যাবে। তাহলে 2,200 টাকা। তাহলে মধু এবং ইন্দ্র দুজনেই 2,200 টাকা করে পাবে। মানুষ কত পাবে? মানুষ পাবে সমান 12,100 ইন্টু মানসের আনুপাতিক ভাগার কত ছিল? 3/11। তাহলে ইন্টু 3/11 টাকা সমান 11 দিয়ে এটাকে কাটলে এখানে হবে 1100, গুণ করলে কত হবে? 11 দিনে 33, দুটো শূন্য বসে যাবে, মানে 3,300 টাকা। তাহলে মানুষ পাচ্ছে 3,300 টাকা। আর কে? কুন্তল। তাহলে কুন্তল পাবে সমান 12,100 ইন্টু কুন্তলের আনুপাতিক ভাগার কত ছিল? 4/11। তাহলে ইন্টু 4/11 এত টাকা। এখানে 11 দিয়ে এটাকে কাটলে কত হবে? 1100। তাকে 4 দিয়ে গুণ করলে 11 4 44। তাহলে 4,400 টাকা। তাহলে চারজন কে কত টাকা পাবে পেয়ে গেলাম। আর এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা উত্তরটা যাচাই করে নিতে পারি। কি করে? মোট 12,100 টাকা ভাগ করা হয়েছে চারজনের মধ্যে। তাহলে চারজন যত টাকা পেলো আমরা যত টাকা করে বের করলাম সেই টাকাগুলো যদি যোগ করি তাহলে মোট টাকাটা পাবো। তাহলে দেখো এখানে দুজন পাচ্ছে 2,200 টাকা করে। তাহলে 2,200, তারপরে মানুষ পাচ্ছে 3,300, আর 4,400। আর দুজন যেহেতু পাচ্ছে 2,200, তাহলে 2,200টা আরও একবার লিখবো। এবার এগুলো যোগ করলে কত হচ্ছে? 0, 4 2 8 3 11, 4 2 6 3 9 2 11 1, হাতে 1, 2 1 3 4 7, 3 10 7 2 12। তাহলে কত পেলাম? 12,100। তাহলে চারজনের টাকা যোগ করে পেয়ে গেলাম কত? 12,100 টাকা। তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে। তাহলে যে অঙ্কগুলোতে আমরা উত্তর যাচাই করতে পারি সেগুলো এইভাবে উত্তর যাচাই করে নেব। চলো পরেরটা দেখি। পরেরটা একটা ভাগ দেওয়া আছে, বীজগণিতের ভাগ দেওয়া আছে একটা। তাহলে 3 দাগের 5। দেখো কি দেওয়া আছে, অঙ্কটা তুলি। 3pqr প্লাস 6p²qr² 6p²qr² মাইনাস 9
পি কিউব কিউ স্কোয়ার আর কিউব, 9 পি কিউব কিউ স্কোয়ার আর কিউব। একে ভাগ করতে হবে কত দিয়ে? 3 পি কিউ আর দিয়ে, ভাজিত 3 পি কিউ আর। তাহলে এখানে আর আর পি দুটো সংখ্যা মেশানো আছে, আর আর পি দুটো ঠিক করে লিখবো যাতে বোঝা যায়। তাহলে এখানে এই সংখ্যাটা, এই রাশিটাকে ভাগ করতে হবে 3 পি কিউ আর দিয়ে। তাহলে কি করব? এই রাশিটাই আবার লিখবো সমান চিহ্ন দিয়ে, 3 পি কিউ প্লাস 6 পি স্কোয়ার কিউ আর স্কোয়ার মাইনাস 9 পি কিউব কিউ স্কোয়ার আর কিউব ভাজিত 3 পি কিউ আর। তাহলে যেটা প্রথম রাশি যেটা ছিল সেটা উপরে লিখবো, আর যেটা দিয়ে ভাগ করতে বলছে সেটা নিচে লিখলাম। এবার কি করব? এবার সবগুলো আলাদা আলাদা করে লিখবো। তাহলে 3 পি কিউ বাই 3 পি কিউ আর, এরপরে এখানে প্লাস চিহ্ন আছে, এখানেও প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস 6 পি স্কোয়ার কিউ আর স্কোয়ার বাই 3 পি কিউ আর মাইনাস 9 পি কিউব কিউ স্কোয়ার আর কিউব, এটা আছে বাই আছে 3 পি কিউ আর, 3 পি কিউ আর। এবার কাটাকাটি করব। দেখো এখানে 3 3 কেটে যাচ্ছে, পি পি কেটে যাচ্ছে, কিউ কিউ কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকলো কি? আর, মানে 1/r, নিচে পড়ে থাকছে আর। এখানে 3 দিয়ে 6কে কাটলে 2, পি দিয়ে পি স্কোয়ারকে কাটলে কি হবে? পি পড়ে থাকবে, কিউ কিউ কেটে গেল, আর দিয়ে আর স্কোয়ারকে কাটলে পড়ে থাকবে আর। তাহলে এখানে পড়ে থাকছে প্লাস 2 পি আর, প্লাস 2 পি আর পড়ে থাকছে। এখানে কি থাকবে? 3 দিয়ে 9কে কাটবো 3, পি দিয়ে পি কিউবকে কাটলে পড়ে থাকবে পি স্কোয়ার, কিউ দিয়ে কিউ স্কোয়ারকে কাটলে পড়ে থাকবে কিউ, আর দিয়ে আর কিউবকে কাটলে পড়ে থাকবে আর স্কোয়ার। তাহলে এবার যেগুলো পড়ে আছে সেগুলো লিখে দিই। তাহলে এখানে পড়ে আছে কি? নিচে পড়ে আছে আর, উপরে কত আছে? 1। তাহলে এটা হবে 1/r প্লাস এখানে থাকছে 2 পি আর, এখানে থাকছে 2 পি আর, আর এখানে থাকবে মাইনাস 3 পি স্কোয়ার কিউ আর স্কোয়ার, মাইনাস 3 পি স্কোয়ার কিউ আর স্কোয়ার। তাহলে কি লিখবো? উত্তর নির্ণয় ভাগফল সমান 1/r প্লাস 2 পি আর মাইনাস 3 পি স্কোয়ার কিউ আর স্কোয়ার। পারলাম বোঝাতে? চলো পরের অঙ্কটা দেখি। তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48, প্রথম ও তৃতীয়টির গুণফল -32। তাহলে দেখো এখানে বইয়ে তোমরা অঙ্কটা যেটা করেছিলে সেখানে সবগুলোই প্লাস ছিল, কিন্তু এখানে মাইনাস দেওয়া আছে। তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও তৃতীয়টির গুণফল আছে -24, দ্বিতীয় এবং তৃতীয়টির গুণফল 48, আর প্রথম ও তৃতীয়টির গুণফল -32। তাহলে এবার সংখ্যা তিনটির গুণফল নির্ণয় করতে বলছে। দেখো প্রথম গুণিত দ্বিতীয় সমান কত? দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে -24, দ্বিতীয় এবং তৃতীয়টির গুণফল 48। তাহলে এখানে কি লিখবো? দ্বিতীয় গুণিত তৃতীয় সমান 48। আরেকটা কি আছে? তৃতীয়টির গুণফল আছে -32। তাহলে প্রথম এবং তৃতীয়, তাহলে প্রথমটা আগে লিখতে পারি, যেহেতু প্রথমটা আগে বলা আছে আগেই লিখি। প্রথম ইন্টু তৃতীয় সমান কত? -32। তাহলে দেখো এখানে প্রথম ও দ্বিতীয়টির গুণফল -24, তাহলে প্রথম গুণিত দ্বিতীয় সংখ্যা সমান -24, দ্বিতীয় এবং তৃতীয়টির গুণফল 48, তাহলে দ্বিতীয় গুণিত তৃতীয় সমান 48, এটা প্লাস আছে প্লাস থাকবে। প্রথম ও তৃতীয়টির গুণফল -32, তাহলে প্রথম গুণিত তৃতীয় সমান -32। এবার দেখো কি পাচ্ছি, যদি এটা গুণ করা হয় তাহলে গুণ করলে কি পাবো? প্রথম সংখ্যাটা দুবার আছে, দ্বিতীয় সংখ্যাটাও দুবার আছে, তৃতীয় সংখ্যাটাও দুবার আছে, তাহলে প্রত্যেকটা সংখ্যা দুবার করে পাচ্ছি। তার মানে গুণ করলে পাবো প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয় এর স্কোয়ার, প্রথম গুণিত তৃতীয় সবগুলোই দুটো করে পাচ্ছি। তার মানে প্রথম সংখ্যার স্কোয়ার, দ্বিতীয় সংখ্যার স্কোয়ার, তৃতীয় সংখ্যার স্কোয়ার সমান কত হবে? সমান হবে -24 গুণিত 48 গুণিত -32। তাহলে এখানে -24 ছিল, -24 গুণিত 48 গুণিত 32, এদিকটা যেহেতু গুণ করেছি এ পাশটাও গুণ করব। এবার দেখো তাহলে প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয় স্কোয়ার সমান পাচ্ছি এটা, তাহলে সমান কি করতে পারি? সমান এই যে এখানে 24টা মাইনাস আছে আর এই 32টা মাইনাস আছে, তাহলে দুটো মাইনাস আছে মানে
কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে সবগুলোই প্লাস হয়ে যাবে। তাহলে কি পাবো, 24 গুণিত 48 গুণিত 32। তাহলে সবগুলোই চিহ্নটা শুধু গুণ করলাম, এখানে কি করলাম, চিহ্ন দুটো গুণ করলাম, দুটো মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে পেলাম 24 গুণিত 48 গুণিত 32। এবার তাহলে প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যার স্কোয়ার সমান যদি এটা হয়, তাহলে প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা সমান কি হবে। তাহলে দেখি, চলো কিছুটা মুছে নিয়ে পড়টা। তাহলে এখানে পেয়েছি প্রথম গণিত দ্বিতীয় গণিত তৃতীয় সংখ্যার স্কোয়ার সমান 24 গুণিত 48 গুণিত 32। তাহলে কি হবে, অতএব প্রথম গণিত দ্বিতীয় গণিত তৃতীয় সমান কি হবে, তাহলে এদিকটা কি ছিল, এদের স্কোয়ার ছিল, প্রথম গণিত দ্বিতীয় গণিত তৃতীয় সংখ্যার স্কোয়ার ছিল। তাহলে এদিক থেকে স্কোয়ারটা বাদ দিয়েছি, মানে এটা বর্গমূল করেছি, তাহলে এই পাশটারও বর্গমূল করবো। তাহলে এই পাশের বর্গমূল করলে কি পাবো, 24 গুণিত 48 গুণিত 32। এবার দেখো, এগুলোকে একেবারে মৌলিক সংখ্যায় ভাঙতে পারি, বা এটাকে এইভাবে ভেঙে নিতে পারি। 24কে 24ই রাখলাম, 48কে কীভাবে ভাঙবো, 24 গুণিত 2, 24 গুণিত 2। 32কে কীভাবে ভাঙবো, 32কে এইভাবে যদি ভাঙি, 16 দুগুণে 32, তাহলে 2 আর 4 গুণিত 4। দেখো 24 যা ছিল তাই রেখেছি, যেহেতু এখানে একটা 24 আছে, 48কে 24 গুণিত 2 এ ভাঙা যাবে, তাহলে দুটো 24 আনার জন্য 48কে কী করলাম, 24 আর 2 এ ভাঙলাম। এবার এখানে ছিল 32, তাহলে 32কে এখানে 2 একটা আছে, তাহলে দুটো 2 করার জন্য একটা 2 আনলাম। তাহলে 32-এর থেকে 2 দিয়ে ভাগ করলে কত থাকছে, 32কে 16। তাহলে 16কে আবার দুটো সংখ্যার গুণফল হিসেবে ভাঙলে পেলাম কত, 4 গুণিত 4। তাহলে 24, 24 আর 2 48, আর এখানে 4 দুগুণে 8, 4 8 32। তাহলে এই তিনটাকে সংখ্যাকে ভেঙে এটা পেলাম। তাহলে এবার এটা বর্গমূল করলে তাহলে কি বেরোবে, রুট ওভার থেকে দুটো সংখ্যার জন্য একটা করে সংখ্যা বেরোবে। তাহলে দুটো 24-এর জন্য একটা 24, দুটো জন্য একটা 2, আর দুটো 4-এর জন্য একটা 4। এবার এগুলো গুণ করে লিখে দেবো। তাহলে এগুলো গুণ করলে কত হবে, 4 দুগুণে 8, 8 দিয়ে 24কে গুণ করলে হবে 192। তাহলে এখানে চেয়েছে আমাদের কি কি, সংখ্যা তিনটির গুণফল নির্ণয় করো। তাহলে সংখ্যা তিনটির গুণফল কত পেলাম, 192। পারলাম বোঝাতে। চলো পরের অঙ্কটা দেখি। বইয়ে এরকম একটা অঙ্ক করেছে, কিন্তু অঙ্কটা এখানে একটু অন্যরকম ভাবে দেওয়া আছে। এখানে শুধু সংখ্যা তিনটির গুণফল চেয়েছে, সংখ্যা তিনটি চায়নি। এরপরে স্থূলকোণ কাকে বলে, চাঁদার সাহায্যে একটি স্থূলকোণ অঙ্কন করো। তাহলে স্থূলকোণ কাকে বলে, একটু আগেই অঙ্ক ছিল সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের কথা তখন বলছিলাম, সূক্ষ্মকোণ ছিল কি, এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। আর স্থূলকোণ কাকে বলে, স্থূলকোণ হচ্ছে এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলা হয় স্থূলকোণ। তাহলে স্থূলকোণের সংজ্ঞাটা আবার একবার বলে দিচ্ছি, ভালো করে শোনো। এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলা হয় স্থূলকোণ। চাঁদার সাহায্যে একটা স্থূলকোণ আঁকতে বলছে, তার মানে স্থূলকোণটা কত হচ্ছে, এক সমকোণ থেকে বড়, তার মানে 91 ডিগ্রি থেকে, আবার দুই সমকোণ থেকে ছোট, দুই সমকোণ মানে কত, 180। তাহলে 91 থেকে 179 ডিগ্রি পর্যন্ত যে কোণগুলো, এগুলো হচ্ছে স্থূলকোণ। তাহলে চাঁদার সাহায্যে এর মাঝের যে কোনো একটা কোণ তোমরা যে কোনো পরিমাপের একটা কোণ এঁকে দিতে পারো, যেমন 110, 135, 150, 160। এই 91 থেকে 179-র মাঝে যে কোনো কোণ তোমরা চাঁদা দিয়ে এঁকে দেবে, তাহলে একটা স্থূলকোণ আঁকা হয়ে যাবে। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করো, পরেরটা। তাহলে 4-এর দাগের 2, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকতে বলছে। তারপরে আরেকটা আছে, ঠিক আছে, 4-এর 2টা দেখো, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ। তাহলে প্রথমে যে কোনো দাগ দেবো। তাহলে 45 ডিগ্রি কোণ আঁকতে গেলে আগে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, তাই তো। তাহলে যে কোনো দাগ দিলাম। এবার কি করব, যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। এবার ওই একই বৃত্তচাপ, একই ব্যাসার্ধ নিয়ে, যাতে কোনোভাবে কম্পাস ছোট বড় না হয়, একই ব্যাসার্ধ নিয়ে আবার একটা এইখানে বসাবো, এই বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, আবার এখানে বসিয়ে আরও একটা বৃত্তচাপ আঁকবো। হলো, তাহলে এটা হচ্ছে 60, এটা 120। তাহলে 60 আর 120-কে ভাগ করলে পাবো 90। 60 আর 120-কে যদি সমদ্বিখণ্ডিত করি, তাহলে 60-এর সঙ্গে 30 যোগ হয়ে হবে 90। তাহলে সেটা করার জন্য এখানে বসিয়ে উপরের দিকে বৃত্তচাপ, আর এখানে বসিয়ে উপরের দিকে বৃত্তচাপ, তাহলে দুটো একটা বিন্দুতে ছেদ করবে। এবার এই দুটোকে যোগ করলে পাবো কি, 90। এরপরে বলেছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকতে বলেছে। তাহলে এই যে কোণটা পেলাম, এটা পেলাম 90 ডিগ্রি। এবার এই 90 ডিগ্রি কোণকে যদি সমদ্বিখণ্ডিত করি, তাহলে 45 ডিগ্রি কোণ পেয়ে যাবো। 90 ডিগ্রি কোণটাকে সমদ্বিখণ্ডিত করার জন্য কি করতে হবে, এই বিন্দুতে কম্পাস বসাবো, বসিয়ে এদিকে বৃত্তচাপ,
আর এখানে কম্পাস বসিয়ে এদিকে বৃত্তচাপ, এটা আঁকার সময় মাপটা একটু বড় করে নিতে পারি, একটু বড় করে নিলে ঠিকঠাক হবে। এবার এই দুটোকে যোগ করে বাড়িয়ে দেবো, তাহলে কি পেয়ে যাব, 45 ডিগ্রি কোণ পেয়ে যাব। তাহলে এই যে কোণটা, এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ। পারলাম বোঝাতে? তাহলে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকতে বলেছিল। 45 ডিগ্রি আঁকার জন্য প্রথমে 90 ডিগ্রি আঁকতে হবে, তারপর 90কে অর্ধেক করলে পেয়ে যাবো 45। এবারে 90 ডিগ্রি কোণ অঙ্কন করে সমদ্বিখণ্ডিত করো। এটা সেই একই জিনিস করে দিতে পারি আমরা। 90 ডিগ্রি কোণ আমরা চাঁদা দিয়ে একে সমদ্বিখণ্ডিত করতে পারি, বা এই একই জিনিস করে দিতে পারি। তাহলে এটাও করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে 11 নম্বর সেটের সমাধান করলাম। পরের দিন 12 নম্বর সেটটা সলিউশন করব। আমাদের সঙ্গে যুক্ত থাকো। ধন্যবাদ।